আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বিশ্বব্যাপী করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে ডেল্টার চেয়েও দ্রুত হারে। নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এতে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতঙ্ক। তবে ডেল্টার তুলনায় এটির ভয়াবহতা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গেল কয়েকদিনে নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ তালিকায় যুক্ত হয়েছে মরিশাস, বাহরাইন, সাইপ্রাস ও মালাউই। এদিকে আগে ছড়িয়ে পড়েছে এমন দেশগুলোতেও ওমিক্রন সংক্রমণের হার বাড়ছে। এতে বিশ্বব্যাপী আতঙ্ক তৈরি হচ্ছে। রোববার নাগাদ যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমণের হার দাঁড়িয়েছে 5 কোটিতে, তার মধ্যে আবার ওমিক্রনের হানা। দেশটিতে 22টিরও বেশি অঙ্গরাজ্যে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত সেখানকার মানুষ। এদিকে রাশিয়াতেও করোনা সংক্রমণের হার 1 কোটি ছাড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণও বাড়বে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন সংক্রমণের কারণে যুক্তরাজ্য ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তার মতে ওমিক্রন মোকাবিলায় 2 ডোজ টিকা যথেষ্ট নয়। Because of the evidence that Omicron is doubling. এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 36। দেশটির 6টি রাজ্য ও 2টি ইউনিয়ন টেরিটরিতে শনাক্তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ভ্যারিয়েন্টটি মোকাবিলায় মহারাষ্ট্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও মুম্বাই সমুদ্র সৈকতে দেখা গেছে লোকসমাগম। এখনো রাস্তায় অনুষ্ঠিত হচ্ছে সভা সমাবেশ। এখানে অনেক মানুষের ভিড়। মনে হচ্ছে কোনো জরুরি অবস্থাই জারি করা হয়নি। এখনো রাজনৈতিক সভা সমাবেশ চলছে। গুটি কয়েক মানুষের জন্য নয়, সবার জন্যই বিধিনিষেধ কার্যকর হওয়া প্রয়োজন। তা না হলে এ ধরনের নিষেধাজ্ঞা নাগরিকদের জন্য দুর্ভোগের। জেনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে ওমিক্রন শনাক্তে নির্ভুল ফল পেতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত হারে ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় গুরুতর নয়। এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের উপসর্গ ডেল্টার তুলনায় মৃদু। তবে ওমিক্রন কতটা ভয়াবহ তা নিশ্চিত হতে এখনও বিস্তর গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ওমিক্রন তাণ্ডবে দিশেহারা হওয়ার পথে যুক্তরাজ্য। স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনই সতর্ক বার্তা দিলেন। রোববার ওমিক্রন ইমার্জেন্সি ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে বছরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ককে বুস্টার ডোজের আওতায় আনার পরিকল্পনা ঘোষণা করেন বরিস। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। কোভিড নিয়ে গেল শীতে যুক্তরাজ্য সরকারের ধীর গতির পরিকল্পনায় এবার চলতে নারাজ বরিস জনসন। আর তাই ওমিক্রনের ভয়ঙ্কর রূপ বুঝতে পেরেই একের পর এক সর্বোচ্চ কঠোর সতর্কতা ও সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, নতুন ওমিক্রন ভেরিয়েন্ট মোকাবেলায় প্রাপ্তবয়স্ক সবাইকে বুস্টার ডোজের আওতায় আনাই হলো মূল লক্ষ্য। Facing an emergency in our battle with the new variant Omicron. And we must urgently reinforce our wall of vaccine protection to keep our friends and loved ones safe. বুস্টার না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে ওমিক্রন সংক্রমণের ঢেউ শুরু হলে হাসপাতালে ভর্তির ঝুঁকির মাত্রা বেড়ে যাবে অনেক গুণ, যার ফলে পরিস্থিতি সামাল দেওয়া নাগালের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন বরিস। যুক্তরাজ্যে ওমিক্রনের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে দ্বিগুণ হারে। গড়ে 1.5 লাখ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। রোগীদের চাপে বেশ নাজুক অবস্থা হাসপাতালগুলোর। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে আগামী বছরের শুরুতে 25 থেকে 75 হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। বুস্টার ডোজ দিয়ে নিয়েছে, এখন পর্যন্ত তাদের সংক্রমণের কথা আমরা জানতে পারিনি। তার মানে হচ্ছে এই নিউ ভ্যারিয়েন্ট থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা এবং ভ্যাকসিনেটেড হওয়া। বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করার পাশাপাশি চালু করা হচ্ছে অতিরিক্ত টিকা প্রদান কেন্দ্র। ইতিমধ্যে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও প্রস্তুত এই কার্যক্রমে সহযোগিতা করতে। তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু এভিনিউয়ে উদ্বোধন করা হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। সে বিষয়ে জানাতে এই মুহূর্তে আঙ্কারায় আছেন রিপোর্টার রাশিদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন। সাদিয়া, তুরস্কের রাজধানী আঙ্কারায় আজকে যেন এক অন্য ইতিহাস রচিত হলো। আজকে কিছুক্ষণ আগেই, অর্থাৎ বাংলাদেশ সময় যদি বলি, আর ঠিক 2টার সময়, অর্থাৎ ঘন্টা 2 আগেই কিন্তু
তুরস্কের রাজধানী আঙ্কারা বঙ্গবন্ধুর নামে যে সড়কটি ছিল সেই সড়কেই সেই সড়ক তীরেই আসলে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছে এবং পুরো অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, পররাষ্ট্রমন্ত্রী, এখানকার যে গভর্নর অর্থাৎ আঙ্কারা শহরের গভর্নর তারা উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই ভাস্কর্যের যে মোড়কটি সেই মোড়কটি উন্মোচন করা হয়েছে এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করার বা বাংলাদেশকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবেই দেশের বাইরে যে বাংলাদেশকে পরিচিত করে দেওয়ার সেই পরিকল্পনার অংশ হিসেবেই বঙ্গবন্ধুর এই যে ভাস্কর্যটি সেই ভাস্কর্যটির উন্মোচন করা হয় এবং পুরো সড়কটি ঠিক সড়ক তীরের মাঝেই কিন্তু এই ম্যুরালটি উন্মোচন করা হয়েছে এবং এটি করার মধ্য দিয়েই আসলে যারা যখন কথা বলছিলাম পররাষ্ট্রমন্ত্রী কিংবা মেয়র তারা যেটি বলছিলেন এর মাধ্যমেই যে বাংলাদেশকে বঙ্গবন্ধুকে বিশ্ব দরবারে যে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা সেটিরই তারা বাস্তবায়নের অংশ হিসেবে কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের একটি নতুন মাইল ফলক বলছেন এবং এরই ধারাবাহিকতায় এর আগেও বেশ কয়েকটি দেশে এমন বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য বা বঙ্গবন্ধুর নামে বিভিন্ন স্থাপনা করা হয়েছে সেই ধারাবাহিকতায় এই পরিকল্পনা করা হয়েছে এবং এর পাশাপাশি আরো ঘন্টাখানিক পরে আজকে কিন্তু এই শহরটিতেই অর্থাৎ আঙ্কারা শহরেই তুরস্কের মাঝেই একটি প্রায় বড় একটি পার্ক এবং আধুনিক মানের একটি পার্ক উদ্বোধন করা হবে সেটিও কিন্তু এই নগর কর্তৃপক্ষই উদ্বোধন করবেন কিন্তু সেই পার্কটিও আসলে বঙ্গবন্ধুর নামেই হচ্ছে অর্থাৎ এখানে এই একটি সড়কের পরে সেই সড়ক পথে ভাস্কর্য এবং এর পরে একই দিনই কিন্তু আমরা দেখছি বঙ্গবন্ধুর নামে একটি পার্ক উদ্বোধন করা হচ্ছে এই তুরস্কের আঙ্কারা সড়ক এই যে শহরে এবং এই তুরস্কের রাজধানীতেই কিন্তু আমরা দেখেছি যে এখানকার ওই সময়টাতে বেশ কিছু যারা বাঙালি ছিলেন যারা উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ যারা ওখানে উপস্থিত ছিলেন সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ বা আলাদা একটা আবেগ কাজ করতে পেরেছে কারণ যখন আসলে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি উদ্বোধন করা হয় ঠিক তার মাথার উপরেই বিশাল দুটি বাংলাদেশের পতাকা উঠতেছিল কাজেই সেই সময়টাতে ওখানে যারা উপস্থিত বাঙালি ছিলেন বাংলাদেশিরা ছিলেন সবারই কিন্তু দেখেছি যে তারা একটু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন এবং এর কিছুক্ষণ বাদেই সড়ক পথে যখন খুলে দিচ্ছেন দুপাশ দিয়ে গাড়ি চলাচল করছে পার্শ্বিক সড়কের মাঝেই বঙ্গবন্ধু ভাস্কর্যটা আসলে এই বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দূরে এসে আসলে স্বাভাবিকভাবেই বাংলাদেশিদের জন্য যারা এখান থেকে যাচ্ছেন তাদের জন্য একটা আলাদা আবেগের জায়গা তৈরি করে এবং পাশাপাশি সেখানকার উৎসুক যারা সাধারণ মানুষ যারা রয়েছেন অর্থাৎ তুরস্কের যারা নাগরিক রয়েছেন আমরা তাদেরকেও দেখছি এখানে আসছেন সেখানে লেখা কিছু রয়েছেন তারা আসলে বাংলাদেশ সম্পর্কে আরো ভালোভাবে জানছেন বিশেষ করে বঙ্গবন্ধু সম্পর্কে তাদের যে ধারণা সেই ধারণাটাও আসলে তৈরি হচ্ছে তো এই ছিল আমার কাছ থেকে তুরস্ক থেকে এখনকার মতো দেয়ার তথ্য সাদিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন নিয়ে জানাতে তুরস্কের আঙ্কারা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন দুদেশের মধ্যকার আনুষ্ঠানিক সম্পর্ক তৈরির পর প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফর এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আজ আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমিরাতের দিক থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দীর্ঘদিনের বৈরিতা ভুলে অবশেষে সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রী রোববার উপসাগরীয় দেশটির উদ্দেশ্যে রওনা হন নাফতালি বেনেট দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বেশ কিছুদিন ধরেই ইরানের সঙ্গে বিশ্বশক্তির দেশগুলোর পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে আমিরাত সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী ওই বিবৃতিতে বলা হয় সোমবার আবুধাবিতে পৌঁছে আমিরাতের প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে বসবেন নাফতালি এর আগে এক সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদারের কথা জানান তিনি আমি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছি এই সফরে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উপর নজর দেওয়া হবে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার মাত্র 1 বছর পার হয়েছে এরই মধ্যে আমরা নিজেদের অংশীদারিত্বের মধ্যে সম্ভাবনাময় অনেক কিছুই দেখেছি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফর নিয়ে আবুধাবির দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি
গেল বছর যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এর আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমিরাত সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। রাইসা জান্নাত, সময় সংবাদ। স্বাধীনতার 50 বছর ও মুজিব শতবর্ষে জাতিসংঘ সেবা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় সোমবার এই পদক গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। অনুষ্ঠানটি হবে দুবাইয়ের মদিনাতুল জুমেরার এক রাজকীয় অডিটোরিয়ামে। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিভিল সার্ভিস। জাতীয় সংঘের এই পুরস্কার গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এই পুরস্কারকে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। একটি উন্নয়নশীল রাষ্ট্রের হিসাবে আমরা আমাদের যে সীমিত সামর্থ্য এবং সীমিত সম্পদ নিয়ে আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, আমরা মনে করি তার একটি স্বীকৃতি জাতিসংঘ আমাদের দিয়েছে। আমরা আনন্দিত। সোমবার স্থানীয় সময় রাত 9টায় দুবাইয়ের মাদিনাতুল জুমেরায় এক রাজকীয় হলরুমে জাতীয় সংঘের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুবাই ও আমিরাতের রাজ পরিবারের সদস্য ছাড়াও জাতীয় সংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল করবে বলে মত আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের। এই যে অ্যাওয়ার্ড যেটি আমরা পাচ্ছি সেটি কিন্তু সকল প্রবাসী বাংলাদেশি সহ বাংলাদেশের 16 কোটি মানুষের সকলের জন্য গর্বের একটি বিষয়। অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সামনে বাংলাদেশের অবদানকে সুন্দরভাবে তুলে ধরতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে দেশের বাইরে অস্ট্রেলিয়ার সিডনিতে তৈরি করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মানব পতাকা। স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শত শত মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আমিনুল রুবেলের রিপোর্ট। এবার ইতিহাসের সাক্ষী হলো অস্ট্রেলিয়ার সিডনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে অস্ট্রেলিয়ায় উত্তোলন করা হলো 65 ফুট ও 40 ফুট আয়তনের লাল সবুজের একটি মানব পতাকা। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে 240 জনের একটি স্বেচ্ছাসেবী দল ঐতিহাসিক এই মানব পতাকা তৈরি করে। ধারণা করা হয় দেশের বাইরে এটি সর্বপ্রথম ও সর্ববৃহৎ বাংলাদেশি মানব পতাকা। করোনা মহামারীতে গত প্রায় 2 বছর অস্ট্রেলিয়ায় বড় পরিসরে বাংলাদেশের জাতীয় দিবস পালনের সুযোগ হয়নি। তবে এখনও বিভিন্ন কঠোর নীতিমালার মধ্যেও অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউনে অভূতপূর্ব এই আয়োজনের সাক্ষী হল প্রবাসী বাংলাদেশিরা। পতাকা উত্তোলন উপলক্ষে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে উৎসব শুরু হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম। উৎসবে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত কাউন্সিল নির্বাচনে সিডনি থেকে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কাউন্সিলর বৃন্দ। স্থানীয় মাননীয় এমপি উইন্ডি লিন্ডসি তার ভাষণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশিদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান, কবিতা, নাটিকা, দেশীয় ফ্যাশন শো, ব্যান্ড সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উল্লেখ্য, প্রায় 20 মাস অস্ট্রেলিয়ায় নিয়মিত আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় অনেক প্রবাসী বাংলাদেশি দীর্ঘদিন জন্মভূমিতে পা ছোঁয়াতে পারেনি। তাই সিডনি প্রবাসীদের কাছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় পতাকার ক্ষুদ্র একটি অংশ হতে পারাও ছিল বিশেষ কিছু। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম, প্রান্তর থেকে প্রান্তর বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস পৌঁছে যাবে। লাল সবুজের চিহ্ন দেখলেই মানুষের মনে আসবে একটি নাম, বাংলাদেশ। এসএম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনার হার রোধে রয়েছে কঠোর আইন ও তার সঠিক প্রয়োগ। দুর্ঘটনা ঘটিয়ে কোনো চালকের পালিয়ে যাওয়াকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় দেশটিতে। নিরাপদ সড়কের দিক থেকে ইউরোপের শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে এই দ্বীপ রাষ্ট্রটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
নিরাপদ সড়কে ইউরোপের শীর্ষ দেশগুলোর মাঝে 5 নম্বরে আয়ারল্যান্ড। দেশটিতে মহাসড়ক ছাড়াও আবাসিক এলাকায়ও গাড়ি চালাতে হয় অনেক আইন মেনে। চালকরা আবাসিক এলাকায় ঢুকে নির্ধারিত গতির বাইরে কেউ গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্সে থাকা 12 পয়েন্ট থেকে কাটা হয় 3 থেকে 7 পয়েন্ট, সাথে 8,000 থেকে 20,000 টাকা জরিমানা গুনতে হয়। তবে সবচেয়ে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় কোনো চালক দুর্ঘটনা ঘটিয়ে ওই স্থান থেকে পালিয়ে গেলে। দুর্ঘটনার ধরন বুঝে 6 মাস থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড ও 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে দেশটির আইনে। কঠোর আইন ও এর সঠিক প্রয়োগে আবাসিক এলাকায় দুর্ঘটনার হার অনেক কম বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এখানে প্রতিটি ড্রাইভার এবং পথচারী সবাই তাদের রোড মার্কিং সাইন এবং স্পিড লিমিট দেখে গাড়ি চালায়, যে কারণে এখানে দুর্ঘটনা হয় না বললেই চলে। জনবহুল আবাসিক এলাকার প্রবেশ মুখে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট সাইন দেওয়া থাকে এবং সবাই এই স্পিড লিমিট মেনে চলার কারণে আবাসিক এলাকাগুলোতে সাধারণত কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। শুধু ব্যক্তিকে আঘাত করলেই যে শাস্তি তা নয়, যদি কোনো জড়বস্তুকেও আঘাত করেন চালক তাহলেও 30,000 টাকা জরিমানা ও 3 মাসের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে দেশটিতে। আয়ারল্যান্ডের আবাসিক এলাকাগুলোতে সড়ক দুর্ঘটনা অনেক কম হওয়ার মূল কারণ এখানের চালকদের অতিমাত্রায় সতর্ক হয়ে গাড়ি চালানো, পাশাপাশি পথচারী ও এলাকার বাসিন্দাদের আইন মেনে পথ চলা। কঠোর আইন ও এর সঠিক প্রয়োগে বিশ্বের প্রতিটি এলাকাই হোক নিরাপদ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।